ঠিক আছে, আমাদের এখন 5 মিনিট হয়ে গেছে, ক্লাস শুরু করি। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে রিভিউ ক্লাস। আমাদের কম্বিনেশন অফ স্ট্রেস এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। আজকে আমরা কিছু অঙ্ক ইসলাম যেটা এগুলি করবো বা করার চেষ্টা করবো। তোমাদের যে প্র্যাকটিস প্রবলেম দিছিলাম কিছু, তার মধ্যে তোমরা কিছু করেছো? একটা করছি স্যার, আর একটা স্যার ট্রাই করতে দিয়েছিলাম, আটকে গেছে। আচ্ছা, কোনটা ট্রাই করতে যে আটকে গেছে? স্যার 2 নাম্বার যেটা ছিল স্যার, ওটা স্যার কিভাবে স্যার মানে মোমেন্টটা নিব নাকি একদম অঙ্কটা স্যার বুঝতেছি, বাট মানে কিভাবে ধরবো সেটা বুঝতেছি না। ঠিক আছে, 2 নাম্বারটা শুনলাম। আর কেউ কিছু করছো? আচ্ছা, তোমাদের বলে রাখি এখানে যে তোমাদের প্রথম ক্লাস টেস্টের খাতা এখনো দেখা হয়নি, সরি, বাট ইনশাল্লাহ তোমাদের ঈদের আগে আমি নাম্বার জানাই দেবো। এখন তো ইমেল করে দিলে হয়, তোমাদের হাতে হাতে দেওয়া লাগবে। ইনশাল্লাহ আমি নাম্বার তোমাদের বিফোর ঈদ এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের নাম্বারগুলি জানা দিতে। এটা হচ্ছে প্রথম কথা, প্রথম ক্লাস টেস্টে। দ্বিতীয় ক্লাস টেস্ট তোমাদের হবে তোমাদের প্রথমে যে আমি লেকচার প্ল্যান দিয়েছিলাম সেখানেই দেখো যে ঈদের পরে আমাদের তো ঈদের ছুটি 8 তারিখ পর্যন্ত, 9 তারিখে রোববারে প্রথম ক্লাস আছে। তোমাদের 11 তারিখে ক্লাস টেস্ট নাম্বার 2 আছে। এটা দেখে নিও আমাদের অরিজিনাল লেকচার প্ল্যানে যে আমাদের সেকেন্ড ক্লাস টেস্ট হবে ইনশাল্লাহ 11 তারিখে, 11ই আগস্ট। স্যার 11 তারিখ অফ স্যার। ও আচ্ছা 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 আচ্ছা, রাইট, ঠিক আছে। তাহলে যদি হয় ছুটি, তাহলে এটা তো মেকআপ করতে হবে। তো খুলুক, আমরা 11 তারিখের মেকআপ একটা করে নিব আসলে। আজকাল মেকআপ করা তো খুব কঠিন ব্যাপার না, তাই না? রুম লাগে না, তারপরে ডিস্টেন্স লাগে না, তাই না? কাজে মেকআপ ক্লাস নেওয়া কিন্তু অ্যারেঞ্জ করা এখন শুড বি ইজিয়ার। তো আমরা ইনশাল্লাহ ইয়ে খুললে, ঈদের পরে খুললে ইনশাল্লাহ যে ক্লাসগুলো মিস হবে ওগুলির মেকআপ করে দেবো। বুঝতে পারছো? তো আমি তোমাদের শুরুতেই বলছিলাম যে যেসব ক্লাস মিস হবে ছুটি আমি বোধহয় নোটিশও দিয়ে রাখছি। নোটিশ মানে কি, একাডেমিক ক্যালেন্ডার যা আছে এখন অনেকগুলি চাঁদে দেখার উপর ডিপেন্ড করে, সেক্ষেত্রে ইট মাইট ভ্যারি। যদি শিডিউল ক্লাস মিস হয় কোনো শিডিউল ছুটির কারণে, তাহলে এটা অবশ্যই মেকআপ নিতে হবে, ইনশাল্লাহ নিব। ঠিক আছে, যাই হোক, যদি 11 তারিখে যদি ক্লাস হয় তাহলে স্যার আমরা 11 তারিখে সিটি 2 দিব, আর যদি স্যার 11 তারিখ না হয় তাহলে যেদিন মেকআপ হবে ওই দিন কি স্যার সিটি 2 দিব? ওই দিনই হবে, হ্যাঁ। আমি তোমাদের শনিবার তো ইনশাল্লাহ দেখা হবে, তখন আশা করি আমরা ওই ছুটির দিনটা বুঝে যাবো যে কবে ছুটি হচ্ছে, 11 তারিখ হচ্ছে না কবে হবে। তখন আই হোপ ইনশাল্লাহ বি এবল টু কনফার্ম যে ক্লাস টেস্ট 2টা কবে হচ্ছে। ঠিক আছে, ধরে নাও ওই সপ্তাহেই কোনো একদিন হবে। ঠিক আছে, আচ্ছা।
ওকে, তাহলে শুরু করি। রিভিউ ক্লাস ফর কম্বাইন্ড স্ট্রেস। তোমাদের যে অঙ্কগুলি দিয়েছিলাম, সৈকত তো বললো সে করেছে গিয়ে সেটা 1 নম্বর, এটা করতে সমস্যা হচ্ছে। তো কিছু কিছু বেশি বেশি অঙ্ক করি। তোমরা আর কেউ কিছু বলবা যে অমুক অঙ্কটা করেন বা ওটা করতে সমস্যা হচ্ছে? স্যার 1 নম্বর একটা কোশ্চেন ছিল। ইভেন্চুয়ালি আমি কি বলো সৈকত, কি বলছো? স্যার 1 নম্বরে যখন স্যার মোমেন্টটা নিব, সাপোজ স্যার আমি ইএফ এ মোমেন্ট নিব, তখন স্যার যে এক্সিয়াল ফোর্সটা আছে এটা তো স্যার আমার একটা ইএফ এর মিডল বরাবর একটা স্যার পারপেন্ডিকুলার ডিসটেন্স আছে 0.75, ওইটা তো হবে না স্যার? বলতে চাচ্ছি যে এখানে তোমার অ্যাক্সিয়াল ফোর্স যেটা, হরিজন্টাল ফোর্স যেটা, হ্যাঁ, সেটাকে আমরা এভাবে কনসিডার করবো। যেটা নিচে দিয়ে যাচ্ছে আমরা ধরবো যে এটা মাঝখান দিয়ে যাচ্ছে, ঠিক আছে? মাঝখান দিয়ে গেলে ডিস্টেন্সটা কত হলো? এই যে 1.5 এর অর্ধেক, অর্থাৎ 0.7, এই 0.75 দিয়ে গুণ করে দেবো, একটা মোমেন্ট আসবে এখানে। আচ্ছা তো ঠিক আছে স্যার, এটা একটু কনফিউশন করে স্যার বুঝতে চাইছি। এই মোমেন্টের কারণেই শুরুতে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের শুরুতে একটা মোমেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা, তুমি যেহেতু এটা করেছো, আমার এখানে করা আছে, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে এটা দিয়ে দিব পরবর্তীতে। বাট তাহলে আমরা 20, স্যার স্যার তাহলে আমরা 20 কে এটা স্যার 20 কিপতে স্যার, তাহলে আমরা মিডল মানে নিউট্রাল অ্যাক্সিস বরাবর ধরবো, মিডল বরাবর ধরবো এবং ধরবো তার সঙ্গে একটা বেন্ডিং মোমেন্ট আছে এখানে 15 কিপ ফিট, ওকে স্যার, ঠিক আছে? কাজে এই 20 কিপ ফিট, 20 কিপের জন্য অ্যাক্সিয়াল স্ট্রেস আসবে আর 15 কিপ ফিটের জন্য বেন্ডিং স্ট্রেস আসবে। তো দেখো এখানে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আসতে হবে এই 20 পুরোটাই 20, শিয়ার ফোর্স আসবে এই 10 এর জন্য এখান থেকে শুরু হয়ে এবিসিডি থেকে শুরু হয়ে পুরোটা পর্যন্ত যাবে -10। বেন্ডিং মোমেন্ট এখানে 15 থেকে শুরু হবে, -15 থেকে, এবং তারপরে এই শিয়ার ফোর্স আসার পরে এটা আরো বাড়তে থাকবে বা নেগেটিভ ভাবে বাড়তে থাকবে। আচ্ছা, আর টর্শন হবে এখানে, বিকজ এই 10 কিপ ফোর্সটা যেটা দেওয়া আছে ভার্টিক্যাল, সেটা সেন্টার দিয়ে না যেয়ে সাইড দিয়ে দেওয়া হয়েছে। কাজে এখানে 10 কিপ ইন্টু কত ডিস্টেন্সে দেওয়া হয়েছে? 1 ফিট, তার অর্ধেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? যা হলো সেটাকে বলা হচ্ছে 5 কিপ ফিট। একটা 5 কিপ ফিট টর্শন তৈরি হচ্ছে, যেখানে 10 কিপ ফোর্সে দেওয়া হয়েছে, এখানে 10 কিপ ফোর্স তো আছেই, এটার মাধ্যমে দেখা যাচ্ছে, আর তার সঙ্গে একটা টর্শন তৈরি হয়ে গেছে 5 কিপ ফিট। এটা এই পয়েন্ট থেকে শেষ পর্যন্ত যাবে। তো আমরা এখানে অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এবং টর্শন মোমেন্ট ডায়াগ্রাম আঁকছি, সেটার উপর ভিত্তি করে আমরা যাবতীয় স্ট্রেসগুলি বের করতে পারবো, ঠিক আছে? এই প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে ম্যাক্সিমাম কম্পাউন্ড নরমাল স্ট্রেস, কিন্তু তোমাদের যে অঙ্কটা করে দেওয়া আছে সেখানে নরমাল স্ট্রেসও করছি এবং শিয়ার স্ট্রেসও করছি। যেটা বলতে চাচ্ছিলাম অঙ্ক নিয়ে, তো তোমাদের এটা করতে হবে নিজে নিজে, নিজে না করলে শিখতে পারবা। নিজে করে তারপরে আমি করে দিচ্ছি যেটা, এটা সাথে মিলাই দেখতে পারো হলো কিনা। দ্যাটস দ্য ওয়ে টু লার্ন। এখন এটা করে দিচ্ছি দেখে যদি দেখা শুরু করো যে অঙ্ক তো পড়ার জিনিস না, মুখস্থ করার জিনিসও না, শুধু বোঝার জিনিসও না, ঠিক আছে? দেখে হয়তো বুঝলে যে হ্যাঁ এভাবে করে, কিন্তু করতে যে হয়তো দেখবা 1000 রকম সমস্যা তোমার। এটা তো বুঝতে পারি না সেটা কেমনি হলো, যে প্লাস হলো কেন, তো মাইনাস হলো কেন, এখানে এই সংখ্যাটা কেন দেওয়া হলো, নিজে না করলে বুঝতে পারবা না কি হচ্ছে। আমরা যখন খেলা দেখি মনে হয় আরে মেসি এটা গোল করতে বলো না, এটা তো খুব সহজ ছিল, একটা টোকা দিলেই গোলটা হতো। হ্যাঁ, ওই জায়গায় না থাকলে বুঝতে পারবো না যে আসলে জিনিসটা কেমন ছিল। বাইরে থেকে দেখে সবকিছু মনে হয় সহজ,
এই নোটটা দেখে মনে হবে ওটা তো বুঝতে পারবো, কিন্তু করতে যেয়ে দেখবা যে কোথায় জানি কঠিন হয়ে গেছে। যদি নিজে করবা বা যে তোমার সমস্যাগুলো কোথায় আছে তারপরে মিলাবা, নিজে করে এটার সাথে মিলাবা, বুঝছো? উল্টাটা না যে দেখলাম বুঝলাম, দেখলাম বুঝার কাজটা ক্লাসে আসতেছো, আমি দেখাচ্ছি, বুঝতেছো, আচ্ছা ঠিক আছে বলো, বুঝে গেল। কিন্তু বাসায় যেটা করবা সেটা হচ্ছে করা, শুধু বোঝার জিনিসটা বাসায়। আচ্ছা যাই হোক, নাম্বার 2 তে সৈকত সমস্যা বলছিল, কাজে নাম্বার 2টা করি। আচ্ছা, এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে ABCDEF। এটা বুঝতে পারছো কিনা দেখো, এটা 3 dimensional টাইপের আইসোমেট্রিক ভিউ দেওয়া হয়েছে। হ্যাঁ, আইসোমেট্রিক ভিউ মানে তোমরা তো ড্রয়িং করেছো ইয়াতে ফার্স্ট ইয়ারে, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, টপ ভিউ, এগুলো সব দেখছো। আইসোমেট্রিক ভিউটা হচ্ছে মোটামুটি একটা 3 dimensional ছবি। হ্যাঁ, যেমন ধরো একটা ব্লকের ছবি যদি আঁকি, ব্লকের আইসোমেট্রিক ভিউ উইল বি লাইক দিস, এরকম। তো এটা একটা আইসোমেট্রিক ভিউ, ইটের ছবি আঁকলাম ধরো, দিস অল আইসোমেট্রিক ভিউ। এবং তুমি যদি এটা সামনে থেকে দেখো লাগবে এরকম, এই সাইড থেকে যদি উপর থেকে দেখলেও লাগবে ওরকম। আমরা যেটা আঁকছি সেটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ। তো আমরা এখানে যে স্ট্রাকচারটা আঁকছি ABCDEF, সেটা আইসোমেট্রিক ভিউ, কাজে এটা আমি পাশে অক্ষ লিখে দিচ্ছি XYZ, যাতে করে তুমি বুঝতে পারো যে এটা একটা 3 dimensional ছবি। আমাদের কি বলে, এই 2 dimensional পেপারের মধ্যে 3 dimensional ছবি আঁকাটা নট সো ইজি, বাট আমরা সেই কারণে আইসোমেট্রিক ভিউ এর সাহায্য নিই। আচ্ছা, বলা আছে কি যে for the structure ABCD shown on the right, draw the axial force and bending moment diagram of member ACD. Member ACD হচ্ছে এটা, এই মেম্বারের উপর axial force এবং bending moment diagram আঁকতে বলা হয়েছে, and calculate the maximum normal stress in the member. ঠিক আছে, axial force এবং bending moment diagram যদি আঁকতে পারি somehow, তাহলেই নরমাল স্ট্রেস বের করা যাবে। বিকজ নরমাল স্ট্রেস আসে কোথা থেকে? নরমাল স্ট্রেস কত প্রকার দেখছি আমরা? স্যার এক্সিয়াল স্ট্রেস গুলো স্যার ট্রান্সফার গুলো আছে স্যার, এক্সিয়াল স্ট্রেস দেখছি এবং বেন্ডিং স্ট্রেস দেখছি। হ্যাঁ, এবং বেন্ডিং এর দুই রকম দেখছি, দুই রকম মানে কি একই রকম, দুই অক্ষের সাপেক্ষে বলে বাইএক্সিয়াল বেন্ডিং হয়। হ্যাঁ, কাজে আমরা বেসিক্যালি দুই টাইপের নরমাল স্ট্রেস দেখছি। একটা হচ্ছে অ্যাক্সিয়াল, যেটা অ্যাক্সিস বরাবর অ্যাক্সিয়াল ফোর্সের কারণে হয়, আর একটা হচ্ছে বেন্ডিং বা ফ্লেক্সুরাল স্ট্রেস, যেটা বেন্ডিং মোমেন্টের কারণে হয়। তো কাজে আমাদের এখানে বলা আছে অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে, কাজে ওখান থেকে নরমাল স্ট্রেস ইজিলি বের করা যাবে। আগে দেখি কেমন আঁকতে হয়। আচ্ছা, এই এসিডি জিনিসটা আঁকি, এই মেম্বারটা এসিডি এরকম মেম্বার। এরকম এদিকে ফিক্স করা আছে। আচ্ছা, এই হচ্ছে এসিডি মেম্বারটা, এসিডি লিখি। এই পয়েন্টে সি হলো এখানে এবং ডি হলো এই মাথায়। আচ্ছা, এই এসিডির উপরে কতগুলি ফোর্স আছে, তো বিসি এখানে এক্সটেন্ডেড করা আছে, তারপরে আপওয়ার্ড ফোর্স আছে কিছু। আচ্ছা, এক কি পার ফিট এরকম একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে। এই গেল। আচ্ছা, তো আপাতত দেখি এটা নিয়ে যদি চিন্তা করি, এই এসিডি মেম্বারের উপর এই লোডটার এফেক্টটা কি বলতো? আমি চাচ্ছি যে এই বিসি থেকে, হ্যাঁ, লোডটাকে ট্রান্সফার করে এসিডিতে নিয়ে আসতে।
বুঝতে পারছো কি বলছি? আমরা এমন একটা ছবি আঁকতে যাচ্ছি যেখানে এই বিসি মেম্বারটা থাকবে না, শুধু এসি থাকবে। স্যার মুভমেন্ট হবে না স্যার? একটা মোমেন্ট হবে এবং একটা ফোর্সও থাকবে। দেখো এইটার দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট, 1 কিপ পার ফিট করে 10 ফিটে কত ফোর্স হবে? 10 ফিট 10 ফিট। অ্যানসার 10 এখানে 10 কিপ ফোর্স হবে, কাজে এখানে 10 কিপ একটা ফোর্স হবে এবং কাজে এই 10 কিপ ফোর্সটাকে আমরা এটাকে ট্রান্সফার করে সিটি নিয়ে আসছি। ডিস্টেন্স 10 কিপ 5 দিয়ে স্যার। দিলাম। কিন্তু এটার লব্ধিটা কিন্তু কাজ করছে 5 ফিট ডিস্টেন্সে, কাজে 10 কিপ ইনটু 5 অর্থাৎ 50 কিপ ফিট 50 ফিট মুভমেন্ট। একটা মুভমেন্ট আসবে এখানে। তোমাদের সাথে কথা বলার সময় তোদের বাসা সমস্ত সাউন্ড আসতেছে, কে কথা বলতেছে, কে ঝগড়াঝাটি করছে, সব কিন্তু আবার শুনতে পাচ্ছি, বুঝছো? মিউট করে দাও। আচ্ছা, ওকে, তাহলে দেখো এই আমরা বিসি ট্রান্সফার করে নিয়ে আসলাম এসিডির উপরে। একটা হচ্ছে 10 কিপ আপওয়ার্ড ফোর্স, আর একটা হচ্ছে তার সঙ্গে একটা মুভমেন্ট। আচ্ছা, এই মুভমেন্টটা কিন্তু টর্শন, তাই না? এটা বুঝতে পারো তো যে সে অক্ষ থেকে দূরে কাজ করছে এই 10 কিপ ফোর্সটা, সেজন্য 5 ফিট যে ডিস্টেন্সটা সেটা দিয়ে যদি গুণ করি সেটা যেটা তৈরি হবে, এটা কিন্তু বেন্ডিং মুভমেন্ট না, এটা হবে টর্শনাল মুভমেন্ট, টপ। এটা বুঝতে পারছো? ধরো আঙ্গুল যদি চিন্তা করো, হ্যাঁ, আঙ্গুল থেকে দূরে যদি কোনো লোড দেওয়া হয়, আঙ্গুলকে মোচড় দিবে না? এখানে কিন্তু এই এসিডি কে সে মোচড় দিচ্ছে, হ্যাঁ। এই যে 10-এর অর্ধেক ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তো লব্ধিটা হবে তার অর্ধেকে, ঠিক আছে? সেই জন্য 5 দূরত্ব রয়েছে। আচ্ছা, তো দেখো এই লোড কিন্তু এসিডি মোচড় দিবে, মোচড়ের জন্যই বলতেছি যে এই 50 কিপ ফিট এটা আসলে বেন্ডিং মুভমেন্ট না, এটা একটা টর্শনাল। জি, তানভীর তোমার জড়া যাচ্ছে, তুমি আবার একটু কম্পিউটারের কাছে নিয়ে এসে বলো। হ্যাঁ, কি মোমেন্ট? কি মোমেন্ট হয় বুঝতে পারলাম না। এক্সটার্নাল মোমেন্ট? হ্যাঁ, এক্সটার্নাল মোমেন্ট। আবার একটু বলো তানভীর, তোমার কথা জড়া যাচ্ছিল। কিছু বলবা না? আচ্ছা, ঠিক আছে, নাইলে কি বলবা? ওর মেবি স্যার নেটওয়ার্ক খারাপ, এই জন্য স্যার সেই জন্যই জড়া যাচ্ছে কথা। জি স্যার। চ্যাট করতে তো পারি আমরা অবশ্য, চ্যাট করো তানভীর, তুমি কি বলতে চাচ্ছ আমাদের লিখে পাঠাই দিও, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাবো। আচ্ছা, যাই হোক, আচ্ছা, এখানে আমার কথা জড়া যাচ্ছে। জুমে চ্যাটও করা যায়, বুঝছো? ফার্স্টে লিখে দিলে আমরা দেখতে পাবো যে কি বলতে চাচ্ছে। এটা বাংলায় লিখতে বাংলা মানে কি, ইংলিশের মধ্যে বাংলা মানে এই 50 কি স্যার টর্শনাল মুভমেন্ট হবে, যেহেতু এটা মানে দূরে কাজ করতেছে, কথাটা স্যার বোঝা যাচ্ছিল না ওইসব আমার এখানে। অক্ষ থেকে দূরে যে মানে টর্শনাল,
টর্শন মোমেন্ট হবে এখানে, যেহেতু এই মানে স্যার এই মোমেন্টটা কি স্যার টরশন সৃষ্টি করবে? টর্শন সৃষ্টি করবে, হ্যাঁ সেটাই বলছি, যে এটা যেহেতু লেংথ থেকে দূরে কাজ স্যার করছে, টরশন সৃষ্টি করবে এই মোমেন্টটা? হ্যাঁ টর্শন সৃষ্টি করবে। শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ আমার কথা? টর্শন সৃষ্টি করবে। আচ্ছা, নেটওয়ার্কে বেশ প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখানে দেখো 10 কিপ দিলাম এবং 5 ফিট দূরে হওয়ার ফলে একটা টর্শন আসলো, ফাইন। আচ্ছা, এখন এই ডি সেখানে লোড আছে, সেই লোডটা এই যে 5 কিপ এবং সে কাজ করছে 10 ফিট দূরে, কাজে এই 5 কিপটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসি। 5 কিপ এবং সে একটা টর্শন দিবে 5 × 10 50। জি স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছ না? আচ্ছা, না ঠিক আছে, আমি চ্যাট বক্স খুলে রাখছি, যদি লিখতে চাও লিখতে পারো। দেখো এখানে আমি এখন ডি নিয়ে কথা বলছি। ডিতে ইতে একটা পার্টিকুলার ফোর্স কাজ করছে 5 কিপ এবং সেটা এই মেম্বার থেকে 10 ফিট দূরে, তো ডিটার লেন্থ হবে 10 ফিট। কাজে আমরা ফোর্স ট্রান্সফার করার সময় ঠিকই 5 কিপ নিয়ে আসলাম। দেখো এখানে ডিতে 5 কিপ নিয়ে আসছি, কিন্তু তার সঙ্গে একটা মোমেন্ট যেটা টর্শন আকারে আসবে 5 কিপ × 10 ফিট, অর্থাৎ 50 কিপ ফিট, সেই একটা মোমেন্ট বা টর্শন আকারে আসবে। এই হলো আমরা দুইটা বলতে পারো। এসিডি যদি একটা পাখি হয়, তাহলে বিসি এবং ডি তার দুইটা পাখা, পাখা অবশ্য এক দিকে থাকে, দুইটা দুই দিকে আছে, দুইটা পাখার মতো, একটা ডান দিকে একটা বাম দিকে, ঠিক আছে। কাজেই পাখার উপর যখন লোড পড়ে তখন পাখিটা কি মোচড় দিবে না? বা এরোপ্লেন যদি চিন্তা করো, এরোপ্লেনে দুইটা পাখা বিস্তার করা আছে, পাখার উপর যদি বাতাস থেকে লোড পড়ে বা আমরা কেউ যদি লাফায়ও পড়ি, এরোপ্লেনটাই কি মোচড় দিবে না, টার্ন করে দিবে না? সেটা হচ্ছে এই এসিডির উপর ঘটনা, ঠিক আছে। সেজন্য আমরা টর্শন আকারে দিচ্ছি এগুলো। আচ্ছা, গেল। আরেকটা ফোর্স আছে এই স্ট্রাকচারের উপরে, এফএ। এফএ একটা ফোর্স আছে 20 কিপ, যেটা এসিডি লেংথ বরাবর কাজ করছে, অর্থাৎ এই ফোর্সটা 20 কিপ এসিডি লেংথ বরাবর কাজ করছে, অর্থাৎ যে জেড অক্ষ দিয়েছি উপরে, জেড অক্ষ বরাবর কাজ করছে। কিন্তু এই ফোর্সটা কাজ করছে ডি বিন্দু থেকে 5 ফিট নিচে, ঠিক আছে। এখন চাচ্ছি এই 20 কিপ ফোর্সটাকেও এসিডির মধ্যে নিয়ে আসতে যাচ্ছি, নিয়ে ফেলি। নিয়ে যে ফেললাম, একটা অন্যায় করে ফেললাম, যে দুপুস করে আমরা এই এফ থেকে ডিতে নিয়ে আসছি ফোর্স। তাহলে কি করা যায় তার সঙ্গে? একটা মোমেন্ট চলে আসবে, একটা মোমেন্ট চলে আসবে। যেমন আগে অঙ্কতে ছিল একটা মোমেন্ট, এখানে 20 কিপ ইন্টু 5 ফিট, অর্থাৎ 100 কিপ ফিট, একটা বেন্ড মোমেন্ট আসবে। এই হলো স্ট্রাকচারটার অবস্থা। অন্য কালার দিয়ে দিলে ভালো আসবে।
এই যে নীল দিয়ে আছে এই স্ট্রাকচারটা অবস্থা দেখাচ্ছে। তার মধ্যে সিতে একটা 10 কিপ ফোর্স আপওয়ার্ড আছে এবং সঙ্গে একটা টর্শন আছে 50 কিপ ফিট। ডিতে একটা 5 কিপ ফোর্স আছে এবং সঙ্গে একটা টর্শন আছে 50 কিপ ফিট। আবার ডিতে একটা অ্যাক্সিয়াল ফোর্স আছে 20 কিপ, তার সঙ্গে একটা বেন্ডিং মোমেন্ট আছে 100 কিপ ফিট। এটি হচ্ছে এসিডির ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম তোমরা করছো না মেকানিক্স মানে? মেকানিক্স মানে তো বডির উপরই করছো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, এখন দেখি অঙ্কটাতে আগানো যাচ্ছে। আচ্ছা এখানে আমি এই যে এটা ক্যালকুলেট করে যা বের করলাম সেটাই ছবি এঁকে দিচ্ছি, যে যা যা ফোর্স আছে এর উপর তার ছবি এঁকে দিচ্ছি এখানে, ঠিক আছে? 10 কিপ 50 কিপ ফিট, 5 কিপ 50 কিপ ফিট এবং 20 কিপ 100 কিপ ফিট, এই সব এঁকে দিচ্ছি। অর্থাৎ এসিডির ফ্রি বডি ডায়াগ্রামটা এখানে আঁকা আছে। মুছে ফেলি এখানে যেহেতু ঘিচিমুচি বেশি হচ্ছে। এই যে ছবিটা আঁকলাম লাল নীল দিয়ে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছিলাম। আচ্ছা এখন কথা হচ্ছে যে ফ্রি বডি ডায়াগ্রাম তো করলাম, এখান থেকে আমাদের করতে হবে কি চাওয়া হচ্ছে এখানে যে অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে, ঠিক আছে? এখন বলো দেখি অ্যাক্সিয়াল ফোর্সটা কিভাবে আসবে, কার মাধ্যমে আসবে? 20 কিপের জন্য স্যার। 20 কিপের জন্য, রাইট। এই যে এখানে আমরা 20 কিপ করে রাখছি, 20 কিপ, এটার মাধ্যমে অ্যাক্সিয়াল ফোর্সটা আসবে। কাজেই আমরা যদি এই মেম্বারটাকে যদি আমরা একটু সোজা করে নিই, আচ্ছা এটা আছে আঁকাটা পরে দেখাবো। এই মেম্বারটাকে ধরে নাও আমরা ওই একটু সোজা করে নিচ্ছি যাতে বোঝার সুবিধা হয়। এখানে ডি আছে সি এবং এ, সেখানে 10 কিপ সিতে লাল দিয়ে লিখি। আরেকটা অ্যাক্সিয়াল ফোর্স আছে ডিতে 20 কিপ, আর বেন্ডিং মোমেন্ট আছে 100 কিপ ফিট। আর এখানে দুটো টর্শন আছে, টর্শন অন্য কালার লিখি। দেখুন একটা হচ্ছে এরকম, একটা এরকম। আচ্ছা এখন দেখো ভার্টিক্যাল ফোর্স আছে 5 নিচের দিকে, 10 উপরের দিকে, আর অ্যাক্সিয়াল ফোর্স হরাইজন্টাল ফোর্স আছে 20। এখন অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম কেমন হবে বলো তো? আমরা ডায়াগ্রাম যদি আঁকি, ধরো লেটস সে লাল দিয়ে আঁকো, কালো দিয়ে আঁকো। আর নিচে 20 নম্বর দেন স্ট্রেট লাইন দেন উপরে 20। হ্যাঁ এটা স্ট্রেট লাইন হবে। 20 কিপ হচ্ছে কম্প্রেশন, কম্প্রেশন এবং পুয়াটার মধ্যে একই রকম আছে, এই পুয়াটার মধ্যে -20। এটা হলো অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম।
ঠিক আছে। আচ্ছা, তারপরে হবে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। শিয়ার ফোর্স ডায়াগ্রাম অন্য কালার দিই, ধরো নীল কালার দিই, পার্পল কালার দিই, ঠিক আছে, নীল দিয়ে দাও। শিয়ার ফোর্স ডায়াগ্রাম কোথা থেকে আসবে বলো? এটা SM1 এর কথা বলতেছি, ঠিক আছে। 5 কিপ নিচের দিকে তাপাস করে নামলো, যাবে 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 যাবে, তারপর 10 কিপ উপরে উঠবে স্যার। -5 থেকে শুরু হয়ে +5 হয়ে যাবে। +5 পর্যন্ত। এই হলো শিয়ার ফোর্স ডায়াগ্রাম। ঠিক আছে, এরপর থাকলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। কেমন লাগবে বলো বেন্ডিং মোমেন্ট? 100 নিচে নামবে, প্রথমে 100 নিচে নামবে, ভেরি গুড। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা লাল দিয়ে করি বা একটু মোটা দিয়ে করি, দাও হাইলাইটার দিয়ে করি। হাইলাইটার, হ্যাঁ এটা হাইলাইটার কি কালার দেব? হাইলাইটারে কালার দিই সবুজ। আচ্ছা ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা দিয়ে করছি। প্রথমে জায়গা তো ঘিচিমিচি হয়ে যাচ্ছে, উপরে দেখো। প্রথমে এই 100 জন্য 100 নিচে নামবে, এবং তারপর শিয়ার ফোর্স কনস্ট্যান্ট -5 হয়ে আসছে। -5 কতদূর পর্যন্ত যাবে? 10 ফিট পর্যন্ত যাবে। -5 × 10 মনে হচ্ছে -100 হয়ে যাবে 50 এখানে। তারপরে এই যে +5 আছে 25 ফিট, 5 ফিট, এই 5 × 5 হচ্ছে 25, কাজে -1 স্ক্রিনটা চলে গেছে। হ্যাঁ বুঝতে পারছি, এখানে ঝামেলা আছে। দেখতে পাচ্ছ এখন? জি স্যার। জি স্যার। একটা ঝামেলা আছে। তাই -100 থেকে -150 এ গেছি আমরা। আচ্ছা ওইটাকে উঠাই দিই, আমাদের যে এইটা হাতে করাই দিই। -100 থেকে -150 এ গেছি, এবং তারপরে 25 যোগ হয়ে -125। দেখো যে ডায়াগ্রাম আঁকছি, এই যে অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট, এগুলা কিন্তু তোমাদের SM1 এর জিনিস, বুঝতে পারছো? যে SM1 টা তোমাদের পাস করে আসার কথা। তোমাদের ক্লাসের শুরুতে আমি বলছি যে শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট
এটা খুব কাজে লাগবে এই কোর্স, কাজে লাগা শুরু হয়েছে। সো ঠিক আছে, কাজে এই সবুজ দিয়ে হলো আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, নীল দিয়ে শিয়ার ফোর্স, আর কালো দিয়ে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। এখানে টর্ক ডায়াগ্রামও করা যায়, টর্ক ডায়াগ্রাম অবশ্য একটু মাইনর। আমরা টর্ক ডায়াগ্রামটা কি দিয়ে আনবো, কালো দিয়ে করি, কালো ব্রাউন দিয়ে করি, আর কালো দিয়ে কালো কালো। দেখো টর্ক ডায়াগ্রাম কি, এখানে একটা 25-50 ছিল আর ওখানে একটা 50 ছিল। টর্ক ডায়াগ্রাম উইল বি লাইক দিস, এখানে 50 আর 50 যোগ হয়ে 100 হয়ে যাবে। -50 এবং আরো 50 যোগ হয়ে -100। আচ্ছা যাই হোক, এখানে টর্ক ডায়াগ্রাম নিয়ে খুব বেশি বলছি না, কারণ হচ্ছে যে এখানে প্রাইমারিলি ওই নরমাল স্ট্রেস চাওয়া হয়েছে। নরমাল স্ট্রেস আসবে কোত্থেকে? এক্সিয়াল স্ট্রেস আর বেন্ডিং মোমেন্ট, অ্যাক্সিয়াল স্ট্রেস এন্ড বেন্ডিং স্ট্রেস, অর্থাৎ অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট সেখান থেকে আসবে। আচ্ছা চাওয়া হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমামটা কোথায় হবে বলো তো? ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস সি পয়েন্টে হবে। দেখো অ্যাক্সিয়াল ফোর্স পুরো মেম্বারটার জন্যই কনস্ট্যান্ট, 20 হয়ে যাচ্ছে, কিন্তু বেন্ডিং মোমেন্টটা ভ্যারি করছে, কোথাও 100, কোথাও 150, কোথাও 125 সবচেয়ে বেশি। ঠিক আছে, কাজে যেখানে এই 150ই হবে। ঠিক আছে, কাজে আমাদের অ্যাক্সিয়াল স্ট্রেস হবে -20, আর এরিয়া হচ্ছে সার্কুলার 1 ফিট ডায়ামিটার। এরিয়া লিখি এখানে, এরিয়া হলো পাই, ফিটে লিখি 1/4 আর মোমেন্টটা ফিনিশ হবে কত? পাই 1/4 divided by 64। ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে অ্যাক্সিয়াল ফোর্সকে আমরা যদি এরিয়া দিয়ে ভাগ করে দিই, এরিয়া যেটা পেলাম এরিয়া, আর বেন্ডিং স্ট্রেস সবুজ দিয়ে লিখছি, বেন্ডিং স্ট্রেস হবে এই যে 150 আছে, এটার জন্য লিখবো MC ওভার I। M হলো 150, C কত? স্যার 0.5, মানে আধা, 1 ফিটের অর্ধেক, ডিভাইড বাই I। এর মানে তো স্যার 0.0491। ঠিক আছে, এই ভ্যালুটা বের করা যাবে। দেখো তোমরা কেউ কিছু বলছো না তো, তার মানে বোঝো না বোধ হয় নাকি? এক সৈকত কথা বলছে কি নাজমুল হাসান? বুঝতে যাচ্ছে স্যার? জি স্যার। বুঝতে পারছো? আচ্ছা ফয়সাল? জি স্যার বুঝতে পারতেছি। পারছো? জি স্যার। আচ্ছা রাব্বি? Yes, sir. বুঝতে পারছি। তাসফিয়া? জি স্যার লিখছি।
বোঝা যাচ্ছে? জি স্যার। সাবিহা? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, নূর মোহাম্মদ? স্যার বুঝতে পারছি স্যার। পাঁচশো? আচ্ছা, গুড। তোমাদের চুপচাপ দেখে তো মনে হচ্ছে যে ঘুমাচ্ছ সবাই। স্যার আসলে হসপিটালে আছে, এই জন্য স্যার সবসময় রেসপন্স করতে পারি না। কে হসপিটালে? জি স্যার, আমার বাবার সাথে আমি হসপিটালে আছি, এই জন্য রেসপন্স করতে পারি না স্যার। আচ্ছা, কি হয়েছে ওনার? জি, আমার বাবার ব্লাড ক্যান্সার। ও আচ্ছা, বুঝলাম। ওকে। আচ্ছা, তোমাদের ফ্যামিলি থেকে তুমি একাই হসপিটালে থাকছো? জি স্যার, আমি একাই আছি, আর এখান থেকে আর কি ক্লাসগুলো কন্টিনিউ করতেছি। Tough, I understand. আমার ফাদারের ক্যান্সার হয়েছিল, সেটা বহু আগের কথা। ইউবিতে আমি যখন জয়েন করলাম প্রথম সেমিস্টারে, সরি সেকেন্ড সেমিস্টারে, সো লম্বা স্টোরি। আচ্ছা, এমসি ওভার আই। এখন দেখো, এই যে বেন্ডিং স্ট্রেসটা, এটা প্লাসে হতে পারে, মাইনাসে হতে পারে, ঠিক আছে? কাজে এখানে মাইনাস প্লাস দুইটাই দিই। মাইনাস হতে পারে এবং প্লাসও হতে পারে। দেখো মাইনাস প্লাস দুইটাতে আমি এই কারণে যে দেখো, আমরা যদি ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস চাই, নর্মাল স্ট্রেস তো কম্প্রেসিভ হতে পারে, টেনসাইল হতে পারে। ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস চাইলে এই মাইনাস কালোর সঙ্গে মাইনাস সবুজ অ্যাড হবে। আর যদি আমরা ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস চাই, তাহলে মাইনাস কালোর সঙ্গে প্লাস সবুজ অ্যাড হবে। বুঝতে পারছো? জি স্যার। স্যার আরেকবার যদি বলতেন স্যার। দেখো, বলা আছে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস বের করতে। হ্যাঁ, নরমাল স্ট্রেস দুই ধরনের হয়, টেনসাইল বা কম্প্রেসিভ। তখন দেখো আমাদের এখানে কালো এবং সবুজ মিলে নরমাল স্ট্রেস দিচ্ছে। কালোটা অবশ্যই কম্প্রেসিভ, একেবারে কম্প্রেসিভ ফোর্স, সেজন্য কম্প্রেসিভ স্ট্রেস। কাজে কালোটা সবসময় মাইনাস হচ্ছে, এটার কোনো আর ইয়া নেই, সন্দেহ নেই। কিন্তু সবুজ যেটা, এটা বেন্ডিং মোমেন্ট থেকে আসছে। বেন্ডিং স্ট্রেস ম্যাক্সিমাম কম্প্রেসিভ হতে পারে, ম্যাক্সিমাম টেনসাইল হতে পারে। সেই জন্য বেন্ডিং স্ট্রেস এই সবুজের সামনে আমি মাইনাসও দিয়েছি, প্লাসও দিয়েছি। তোমরা যখন ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস চাবা, হ্যাঁ, মাইনাস কালোর সঙ্গে মাইনাস সবুজ যোগ করবা, ঠিক আছে? আর যখন ম্যাক্সিমাম টেনসাইল চাবা, তখন মাইনাস কালোর সঙ্গে প্লাস সবুজ যোগ করতে হবে। এটাই বলছি, বোঝা গেল? আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, যে যে বেন্ডিং মোমেন্টটা যেখানে নিচ্ছি এই সি বিন্দুতে, সেখানে বেন্ডিং মোমেন্টটা হচ্ছে নেগেটিভ, তাই না? -150। তাহলে আমাকে বলো দেখি যে এখানে টপে আর বটমে টেনশন কোথায় আর কম্প্রেশন কোথায়? বুঝতে পারছো প্রশ্নটা? বেন্ডিং মোমেন্টটা নেগেটিভ, তাহলে এই যে ক্রস সেকশনটা আছে আমাদের, সার্কুলার ক্রস সেকশন, সেটা টপে কি টেনশন হবে না কম্প্রেশন হবে? আমাদের বেন্ডিং মোমেন্টটা ইজ লাইক দিস। বেন্ডিং মোমেন্ট নেগেটিভ মানে এরকম,
ঠিক আছে, স্যার টপে টেনশন হবে স্যার, টপে টেনশন হবে, রাইট, আর বটমে কম্প্রেশন হবে। গুড। তার মানে দেখো বটমে কালো থেকেও কম্প্রেশন হবে এবং সবুজ থেকেও কম্প্রেশন হবে, আর টপে কালো থেকে কম্প্রেশন তো আছেই, কিন্তু সবুজ থেকে টেনশন, কাজে ম্যাক্সিমাম টেনশনটা হবে টপে আর ম্যাক্সিমাম কম্প্রেশন হবে বটমে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এই অঙ্কটা করছি এখানে, করা আছে পুরা প্লাস মাইনাস দেখিনি। আচ্ছা, এখানে হয়তো ভাবতে পারো যে টর্শন অ্যান্ড শিয়ার ফোর্স সেটা কি কাজ, সেটা আপাতত এই অঙ্কে বলিনি, কিন্তু কাজ যদি করতে চাও বা করতে চাই তাহলে এটারও কাজ আছে। মুছি আরে রেজাল্ট গেল কই? মিছিমিছি বেশি হয়ে গেছে। আচ্ছা, লেখালেখিগুলি সরাই দিই, ছবি সরাই দিই, বোর্ডে আমরা যা লিখছি তাই থাক। আচ্ছা, এখন বলো দেখি, আমরা যদি ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস বের করতে চাই, আমাদের শিয়ার স্ট্রেসের দুইটা উপাদান আছে এখানে, একটা হচ্ছে নীল দিয়ে শিয়ার ফোর্স আর কালো দিয়ে টর্শন। ঠিক আছে, জি স্যার। দেখো আমাদের এটা হচ্ছে সার্কুলার সেকশন, সার্কুলার সেকশনের মধ্যে আমাদের তাহলে কি পড়ছে, নীল দিয়ে একটা শিয়ার ফোর্স লিখি, নীল, শিয়ার ফোর্স বলছে এবারে। ঠিক আছে, এখানে 5 বা -5 কিন্তু নীল দিয়ে করছে এটা। আর কালো দিয়ে টর্শন আছে, টর্শন প্রথমে ছিল 50, তার সঙ্গে আরো 50 হয়ে গেছে, কালো দিয়ে লিখি, এখানে ছিল একটা 50 আর 50 যোগ হয়ে এটা হয়ে গেছে 100, সরি এটাই তো 100, সামনে একটা 50। ঠিক আছে, মনে আছে আমাদের এখানে সামনে একটা 50 ছিল, একটা 50 ছিল, দুটা যোগ করে 100। ঠিক আছে, কাজে ম্যাক্সিমাম টর্শনাল স্ট্রেস সেটা কোথায়, এই সি থেকে এ, এই রিজিয়ন, বিকজ এখানে টর্শন আছে, তাহলে এখানে যোগ করে দিই, টর্শন হচ্ছে এরকম টাইপের 130 ফিট। আচ্ছা, এখন বলো দেখি, এই যে শিয়ার ফোর্স দিলাম এবং টর্শনাল মোমেন্ট দিলাম, এইটার ফলে আমাদের এই সার্কুলার সেকশনে কিরকম স্ট্রেস পড়বে। টর্শন থেকে যে স্ট্রেস পড়ে সেটা আমরা খুব ভালো করে যাই না, কিছু দিন আগে দেখলাম টিসি বাই জে, তাহলে কালো থেকে আমরা লিখতে পারি টিসি বাই জে, টর্শন হলো 100, সি হলো আধা ফিট মানে 6 ইঞ্চি, আর যেহেতু আছে পাই বাই 30,
into 1 to the power 4. আচ্ছা, এই হলো টর্শন থেকে আসছে এবং সেই স্ট্রেসটা ম্যাক্সিমাম কোথায় পড়বে? পুরো পেরিফেরি জুড়ে, পেরিমিটার জুড়ে, বুঝছো? সেন্টার যত দূরে। আচ্ছা ঠিক আছে, 500 না? ওকে ফাইন, ভেরি গুড, 500 হয়। আচ্ছা, কিন্তু এই যে নীল দিয়ে যে শিয়ার ফোর্সটা দিয়েছি সেটার কারণে কত শিয়ার স্ট্রেস পড়বে? কেমনে বের করবো? তোমরা হ্যাঁ ভি বাই এ না? আচ্ছা দেখো, এটা কিন্তু তুমি যে ফর্মুলা বলো এটা হচ্ছে ডাইরেক্ট শেয়ার ফর্মুলা, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে ফ্লেক্সিবল শেয়ার। কাজেই ভি কিউ বাই আইটি, হ্যাঁ, এখন ভি কিউ বাই আইটি কে এই সার্কুলার সেকশনের জন্য একটু সহজে লেখা যায়। আমি যদি ম্যাক্সিমাম স্ট্রেসটা চাই তাহলে ভি কিউ বাই আইটি পুরোটা ইউজ না করে একবারে সহজভাবে লিখতে পারি। যেটা বললাম ভি বাই এ, সেটাতে লেখা যায়, কিন্তু একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। এই ফ্যাক্টর হচ্ছে 4/3। এই ভি কিউ বার আইটি করে এটা বেরোচ্ছে, বুঝছো? সার্কুলার সেকশনের জন্য এই 4/3, রেক্টাঙ্গুলার সেকশন হলে এটা 3/2 হতো। বাট এইটার সুবিধা হচ্ছে এই যে আমরা ভি বাই এ যেটা সহজে বের করতে পারছি। ভি তো জানাই আছে 5 কিউব, এও খুব সহজ, π/4 ইন্টু পাই ডি স্কোয়ার বাই 4, খুব সহজেই ভি বাই এ বের করা যায়, তার সঙ্গে একটা ফ্যাক্টর দ্বিগুণ করে দেবে, ঠিক আছে? তো এটা অ্যাপ্লিকেবল ফর সার্কুলার সেকশনস অনলি। ভি কিউ বাই আইটি তো জেনারেল একটা ফর্মুলা, হ্যাঁ, সার্কুলার সেকশন হলে এই ভি কিউ বাই আইটি এরকম হয়ে যায় ম্যাক্সিমাম স্ট্রেস। তো কাজে ভি কিউ বাই আইটি দিয়ে বা এই 4/3 ভি বাই এ দিয়ে আমরা ম্যাক্সিমাম ফ্লেক্সিবল শিয়ার স্ট্রেসটা বের করতে পারি। সেটা কাজ করবে এই নিউট্রাল অ্যাক্সিসে, অর্থাৎ এই লাইন বরাবর, ঠিক আছে? কাজে আমাদের পুরা পেরিমিটার জুড়ে ম্যাক্সিমাম টর্শনাল শিয়ার স্ট্রেসটা হচ্ছে, আর এই নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম ফ্লেক্সিবল শিয়ার স্ট্রেসটা হচ্ছে। এই দুইটা যোগ করে দিব, এই যে কালো দিয়ে যেটা পেয়েছি, নীল দিয়ে যেটা পেয়েছি, এটা যোগ করে দিব, ঠিক আছে? হ্যালো, জি স্যার। আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, আমাদের হাতে সময় আজকে বেশি নাই, আধা ঘন্টা আছে। আমি যেটা ভাবছি, দেখো আমি কি বলে বি সেকশনের ক্লাস নিয়েছি, তো ওদের অঙ্ক করেছিলাম, অঙ্ক নাম্বার 1, 3 আর 7। 3 এবং 7 খুব সহজ, হ্যাঁ, তো সময় যেহেতু কম লাগে সেটা করে দিচ্ছিলাম। আর তোমাদের করলাম 2। তো আমি ভাবছি তোমাদের অন্য কিছু করি। তো ইভেনচুয়ালি আমি যদি ভিডিও রেকর্ড করে পাঠাই, ভিডিও রেকর্ড তো হচ্ছে, ইয়েস, ভিডিও রেকর্ড করে পাঠালে তোমরা সবগুলি পাবা, যদি অঙ্ক করা আছে, হ্যাঁ, অলরেডি পেয়ে গেছো ছবি, অঙ্ক করা আছে, ইনশাল্লাহ তোমাদের এটা নোটটা দিয়ে দিব। বাট অঙ্ক সঙ্গে সঙ্গে করা হলো, ঠিক আছে? এই 3 আর 7 যদিও সহজ অঙ্ক, আমি এই পরের পেজে করা আছে সুন্দর, খুব সহজ, ওটাতে না যে নাকি বলো, বললে এটা করি আবার। না স্যার, এটা যেহেতু আচ্ছা, স্যার ভিডিওতে করা আছে। ঠিক আছে, করা তো আছে, সবগুলি করা আছে। তো ভিডিওতে যদি পাও তাহলে কি বলে অন্য একটা অঙ্ক করি। 4 দেখি, তাও টাইম বেশি নাই, করতে করতে প্রত্যেকটা অঙ্কই বড় বড় আছে। আচ্ছা, বেছে বেছে আরেকটা ছোট অঙ্ক করি, দেখি মশার অঙ্ক করি। এই যে পাওয়া গেছে মশা, বড় আচ্ছা,
তোমরা কিছু করে আসলে আমাকে বলতে পারতো যে অমুকটা করেন, তাহলে তোমাদের পছন্দ মতো করতে পারতাম, কিন্তু কিছু তো করা নেই। আচ্ছা যাক, এখানে ফিগার এ shows a boy blowing air horizontally upon an Aedes mosquito. এডিস মশার উপরে ফু দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ফিগার বি তে আছে স্কিমেটিক ডায়াগ্রাম অফ দি মসকিটো। স্কিমেটিক ডায়াগ্রাম মানে এরকম, ঠিক আছে, অর্থাৎ ফিগার বি ছবিটা আসলে মশার ছবি, বুঝছো। ফিগার বি এর উপরে যেটা আছে সেটা হচ্ছে মশার প্ল্যান ভিউ, আর ফিগার বির নিচে অংশটা হচ্ছে সাইড ভিউ। এই যে উপরে যে হরিজন্টাল বড় অংশটা এটা হচ্ছে মশার বডিটা, আর তিনটা যে কলমের মতো টান 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 দেওয়া আছে এটা মশার পা। মশার পা আসলে 6টা, বুঝছো। আসলে সেভাবে বললে 7টা, বুঝছো। সেভাবে বললে 7টা মানে কি, যে দেখো এডিস মশার ছবিটা দেখতে পাচ্ছ বাম দিকে, একটু বড় করে দেখাই। এডিসের ইয়ে তো আবার চলে আসলো, কি ছেড়ে কি করবো আমরা, করোনা করবো না বন্যা করবে না ডেঙ্গু করবে? ডেঙ্গু আর দেখো এডিস মশা কিন্তু 6টা পা দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6। আরেকটা এই যে সামনে যে চোখা জিনিসটা দেখছো না, এটা দিয়ে সে কামড় দেয়, রক্ত চোষে এটা দিয়ে, আর বাকি 6টা পা দিয়ে সে দাঁড়ায় থাকে, বুঝছো। তো আমরা রক্ত চোষা নিয়ে ডিল করছি না, আমরা মশা দাঁড়ায় থাকে কেমনি সেটা নিয়ে ডিল করছি, ঠিক আছে। আচ্ছা, তো ফু দেওয়া হয়েছে, ফুটা দিচ্ছে এইভাবে, যে পি ফোর্স এটা দিয়ে ফু দিচ্ছে, এবং সেটা পড়েছে এই বরাবর। উপর থেকে যদি দেখো সেন্টার থেকে দূরে, সেন্টারটা হচ্ছে একদম মাঝামাঝিতে, 3 মিলিমিটার 3 মিলিমিটার আর 2 মিলিমিটার আছে, এই মাঝামাঝিতে হচ্ছে সেন্টারটা, ঠিক আছে। আর এই ফোর্সটা দিচ্ছে একদম মাথার উপরে, এই সাইড বরাবর। আচ্ছা, এবং যদি ইয়াতে দেখি আমরা সাইড ভিউতে যদি দেখি, সেই ফুটাও দিয়েছে এই বড় মাথা বরাবর, এভাবে দিচ্ছে ফুটা, ঠিক আছে। কাজে সাইডেও দিচ্ছে এবং উপরেও দিচ্ছে। আচ্ছা, এখন 6 legs ABCD are shown, digit body. So, if all legs of the mosquito have the same cross-sectional area, ধরে নিচ্ছি সবগুলির একই cross-sectional area, তাই ধরা উচিত calculate the maximum shear force including direct shear and torsional shear on the legs, ঠিক আছে। অর্থাৎ 6টা পায়ের উপর ফোর্স করছে, এই পি ফোর্স, বলা হচ্ছে যে এদের মধ্যে শিয়ার ফোর্স কোন পায়ে কত সেটা বের করো। শিয়ার ফোর্সটা বলে দেওয়া হচ্ছে টোটাল, পি যে ফোর্সটা এসেছে ফু দিয়ে ফোর্স সেটা এখানে, ঠিক আছে। পি ইকুয়াল টু 8 × 10⁻⁻5 নিউটন, এবং ফু দিয়ে এই ফোর্স দিচ্ছে। আচ্ছা, এই যে পি নিউটন একটা ফোর্স আছে, দেখি, যদিও আমাদের গল্প করার টাইম নেই, তাও একটু গল্প করি। নিউটন একটা ফোর্স, হ্যাঁ, 1 নিউটন একটা আমাদের আশেপাশের কোনো জিনিস বলতো যে যেটা ওজন 1 নিউটনের সমান বা কাছাকাছি। ফোন একটু ধরে নেই। আমি ক্লাসে আছি, হ্যাঁ, আমি আধা ঘন্টা পরে, তুমি তো এখন ঘুমা যাবে তো, বেশি আবার যাই না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফোন করার চেষ্টা করবো, ঠিক আছে, ক্লাসে আছে। ঠিক আছে, ক্লাস শেষ হয়ে যাবে, আধা ঘন্টা আছে ক্লাস, ঠিক আছে, থ্যাংক ইউ। সরি, একটা ফোন আসছিল, এটা ধরা দরকার ছিল, সেটা হলো। ওকে, বলো আমাদের আশেপাশের কোনো জিনিসের নাম বলো যার ওজন 1 নিউটনের কাছাকাছি হয়। স্যার বলতে পারছি না। আপেল।
চলো, আপেল অবশ্য ছোট বড় অনেক কিছু হয়, বাট রাফলি একটা আপেলের ওজন 1 নিউটনের মতো। বুঝতে পারছো আপেল কেন আসলো? যে নিউটনের মাথার আপেল থেকে। হ্যাঁ, তো মোটামুটি আপেলের ওজনকে মডেল করেই 1 নিউটন ফোর্সটা ডিফাইন করা হয়েছে, বুঝছো? তো এখন যাই হোক, এখন যেটা বলতেছি এই ফোর্সটা কত, এই যে 8 × 10⁻⁵ নিউটন, তার মানে কি বলে 1 নিউটনের বলতে পারো 10,000 ভাগের 1 ভাগ, অনেক ছোট ফোর্স। একটা মশার উপর ফু দিয়েছে, এই ফোর্সটা অনেক ছোট। মশার উপর যদি একটা আপেল বসায় দিই তাহলে তো মশা কি হবে বুঝতেই পারছো। হ্যাঁ, আচ্ছা, অনেক ছোট ফোর্স দিচ্ছে। আচ্ছা যাই হোক, দিলাম। এখন বের করতে হবে এই পায়ে কোনটাতে কত ফোর্স পড়ে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা এই ফোর্সটাকে যদি ট্রান্সফার করে নিই, পি ফোর্সটা আছে তো এটা কিন্তু একটু কঠিন জায়গায় আছে, দূরে। হ্যাঁ, আমি একটু সহজ জায়গায় নিয়ে আসি। ধরে নিচ্ছি যে ফোর্সটা পড়ছে এখানে সেন্টারে। ঠিক আছে, এখানে যদি ধরি তাহলে কিন্তু খুব সহজ হয়ে গেল। সহজ হয়ে গেল মানে কি, যে এই যে পি ফোর্সটা আছে 6টা পা 6 ভাগে ভাগ করে দিই, তাহলে আমরা ফোর্সগুলি যদি বলি, যে এটা অন্য ভাবে দেই এখন, বল পেন, এই যে একটা ফোর্স, 2টা ফোর্স, 3টা ফোর্স, 4টা, 5টা, 6টা। এই প্রত্যেকটা ফোর্স আমরা নাম দিই ধরো পিডি, না ভিডি নাম দিই। ভিডি কেন নাম দিলাম? ভিডি নাম দেওয়ার কারণ হচ্ছে এটা শিয়ার ফোর্স প্রত্যেকটা, এবং ডাইরেক্ট শিয়ার, ঠিক আছে, সেজন্য ভিডি নাম দিয়েছি। আচ্ছা, ওকে, তাহলে কি হবে এটার ভ্যালুটা বলো তো? এই যে আমাদের পি ডিভাইড বাই, ভেরি ইজি, যাই ভ্যালু থাক, সংখ্যা না হয় বের করলে করলাম, নাহলে নাই, সংখ্যা তো জানাই আছে আমাদের। ডিভাইড বাই 6, গেল। এটা হচ্ছে ডাইরেক্ট শিয়ার ফোর্স প্রত্যেকটা পায়ে, এই প্রত্যেক পায়ে এরকম পি 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 ভিডি 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 করে পড়ছে, 1/6 করে করে গেল। কিন্তু আমরা একটা অন্যায় করে ফেলছি। অন্যায়টা হচ্ছে এই যে আমাদের ফোর্সটা ছিল ওই সাইডে, আবার ধরে নিচ্ছি এটা সেন্টার দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো অন্যায়টা কি এখন? অন্যায় হচ্ছে এই যে আমরা এখানে যে দূরত্বটা ইগনোর করেছি, যার ফলে একটা মোমেন্ট বা একটা টর্শন ইগনোর করেছি, ঠিক আছে? এই ফোর্সটা যদি অ্যাকচুয়াল যে জায়গা সেদিক দিয়ে যেত, তাহলে এই নীল ফোর্সের সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা টর্শন তৈরি হতো। এই টর্শনটা লিখি, লিখি 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 আচ্ছা, ইয়া দিয়ে লিখি, কালার হাইলাইটার। আচ্ছা, টর্শনটা লিখলাম। কত হবে টর্শন বলো, কি কত হবে? P into sir ওই 1 হবে স্যার, into 1 মিলিমিটার। ভেরি গুড। 1 মিলিমিটার কোথেকে পেলো? এই যে 2 মিলিমিটার আছে তার অর্ধেক, ঠিক আছে, অর্ধেক। অর্থাৎ আমরা পিটাকে সাদা থেকে নীলে ট্রান্সফার করে আনছি, অর্থাৎ সাইড থেকে সেন্টার নিয়ে আসছি, যার ফলে কত দূরত্ব নিয়ে আসলাম? 1 মিলিমিটার। কাজেই টি হয়ে গেল আমাদের P into 1 মিলিমিটার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে টর্শনটা তৈরি হয়েছে এই যে এই 6 পায়ের উপর, এই টর্শনটা ঠেকাতে হবে ওই 6 পাকে। তারা কিভাবে ঠেকাবে? আমরা এই 6 পায়ের ক্রস সেকশন ছবি আঁকি।
এখন ধরো আমরা ডাইরেক্ট শেয়ারটা ভুলে যাই, এই টর্শন নিয়ে চিন্তা করি। ছয় পায়ে ছবি আঁকলাম, সেন্টারটা মাঝামাঝি দিই, 11 হলো সেন্টার। টর্শনটা হচ্ছে আমাদের পড়ছে এইভাবে যেটা আঁকছি, টি। এটাকে ঠেকাবে এই 6 পা। আচ্ছা, তাহলে আমরা বলি এই 6 পা মধ্যে অ্যাডিশনাল ফোর্স তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, ফোর্সটা কিভাবে তৈরি হবে? এই টর্শনটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? দেখতে পাচ্ছ এই সেন্টারের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ টর্শন হচ্ছে। তাহলে এই 6 পা এমনভাবে ফোর্স হবে যাতে করে সেন্টারের সাপেক্ষে ক্লকওয়াইজ ফোর্স দেয়। বুঝতে পারছো এটা? বল পেন দিয়ে লিখি। দেখো, ধরো এই বাম দিকে ডান দিকে একটা ফোর্স দিলাম এরকম, এটাকে নাম দিই ধরো ভিটি, VT1 নাম দিই। এখানে আরেকটা ফোর্স দিই, এটাকে নাম দিই VT2। আচ্ছা, এখন বলা হচ্ছে যে আমরা কি ঠিক দিলাম কিনা। দেখো, আমরা আশা করতে পারি আছে যে এখানে ধরো সেন্টার তো এখানে আছে, সেন্টারের থেকে দূরত্ব হচ্ছে এরকম ভার্টিক্যালি যাচ্ছে, কাজে তার সঙ্গে লম্ব বরাবর কাজ করবে এই ভিটি ফোর্সটা, ঠিক আছে? অর্থাৎ এই দূরত্বটা যেহেতু ভার্টিক্যাল আছে, এই ফোর্সটাকে ধরছি হরিজন্টাল। সেই হিসাবে আমাদের VT1 এর ডিরেকশনটা ভুল হয়েছে। আমাদের এখানে লেংথটা হচ্ছে এই বরাবর, কাজে আমাদের ফোর্স দেওয়া উচিত এইভাবে, এই ডিরেকশনের সাথে লম্বভাবে, এরকম। বুঝতে পারছো কিনা? এই কঠিন হয়ে গেল। দেখো, যেটা বলতে যাচ্ছি যে আমরা তো কি বলে এই সেন্টারের সাপেক্ষে টর্শন নিব, তাই না? টর্শন নিতে হলে কি করতে হয়? ফোর্স ইন্টু লম্ব দূরত্ব নিতে হয়, ঠিক আছে? কাজে ফোর্সটা থাকতে হবে আমাদের দূরত্বের সাথে লম্বভাবে। এই প্রথমে যে VT1 লিখে ফেলছিলাম সেটা কিন্তু এই দূরত্বের সাথে লম্ব ছিল না, এখন তাহলে সেই জন্য এটাকে লম্ব বাধ্য করে দিলাম। বুঝতে পারিলে এই দূরত্বটা কত? এখানে দেখো হরাইজন্টালি আছে 3 মিলিমিটার, ভার্টিক্যালি আছে 1 মিলিমিটার, ঠিক আছে? কাজেই আমাদের এই জিনিসটা একটা ত্রিভুজ হয়ে গেছে, হয়ে যাবে এরকম একটা ত্রিভুজ 3 মিলিমিটার এবং 1 মিলিমিটার। এই যে ত্রিভুজ, অর্থাৎ এই হলো অতিভুজটার, এই অতিভুজের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে কাজ করবে VT1। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক একইভাবে এখানে কিন্তু দূরত্ব খুব ছোট, VT2 এই দূরত্ব মাত্র 1 মিলিমিটার। আচ্ছা, হোয়াট অ্যাবাউট VT3? VT3 যদি যাই এদিকে, এইভাবে কাজ করবে সে, এই লম্বটা আবার VT1 এর মতো এরকম হয়ে যাবে। ত্রিভুজটা হলো এখানে 3 মিলিমিটার এবং 1 মিলিমিটার, ঠিক আছে? এবার VT3 হবে। ঠিক আছে? বুঝতে পারলাম? জি স্যার। এখন আমরা ধরছি এই ফোর্সগুলি সব একই, VT1 2 3 না করে VT সমান ধরছি, যেহেতু সিমেট্রি আছে সবগুলি VT ধরছি আমরা, ঠিক আছে? একই টর্শন সবাই নিচ্ছে। তাহলে দেখো, VT যদি হয়, টর্শনকে ঠেকাবে এই VT ইন্টু তার লম্ব দূরত্ব দিয়ে। তাই একটু লিখি, হয়তো বা শুরুতে না বুঝতে পারো, লিখি VT ইন্টু একটা লম্ব দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার এই VT2 জন্য। আচ্ছা, তারপরে VT আরেকটা লম্ব দূরত্ব হচ্ছে এখানে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার,
3.16 3.16 হ্যাঁ ঠিক আছে, এটা লিখে রাখি এইভাবে, পিথাগোরাস। আচ্ছা এরকম কিন্তু দুইটা আছে, VT1 এর জন্য আছে এবং VT2 এর জন্য আছে, কাজে এই পুরোটাকে 2 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে। আচ্ছা তারপরে এখন তোমার তো 3টার জন্য লিখলাম, আরো 3টা আছে না নিচে, একই রকম ভাবে হবে, কাজে পুরোটাকে আরো 2 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে। জি স্যার। করলে আমাদের কি আসবে, করলে আসবে হচ্ছে আমাদের টি, যেটা আমরা উপরে লিখছি। এই টি কে ঠেকানোর জন্যই এত অ্যারেঞ্জমেন্ট। টি মানে হচ্ছে পি ইন্টু 1 মিলিমিটার, ঠিক আছে। থেকে আমরা ভিটি পেয়ে যাচ্ছি, টি যেহেতু জানা হয়ে গেছে উপরে, এখান থেকে আমরা ভিটি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো ভিডি আমরা পেয়েছি P/6 আর ভিটি পেলাম, এই হিসাবটা করি, যে বুঝতে একটু কঠিন আছে এই দূরত্ব, বাট হিসাবটা খুবই সহজ, বোঝা গেল। তাহলে দেখো জি স্যার। 2 ধরনের ফোর্স হচ্ছে প্রত্যেকটা পায়ে, একটা হচ্ছে ডাইরেক্ট শিয়ার ভিডি, আর একটা হচ্ছে টর্শনাল শিয়ার ভিটি। এখন আমি যেটা বলতে যাচ্ছি যে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স বের করতে হবে, তার মানে এই ভিটি এবং ভিডি লব্ধিটা বের করতে হবে আমাদের, ঠিক আছে। ম্যাক্সিমাম শিয়ার ফোর্স মানে ভিটি এবং ভিডি লব্ধি। ভিডি সবসময় হরাইজন্টালি যাচ্ছে এই বরাবর, আর ভিটি কখনো হরাইজন্টাল যাচ্ছে, আবার কখনো এই বরাবর যাচ্ছে, তাই না। কিন্তু আমরা চাচ্ছি ম্যাক্সিমাম শিয়ার ফোর্সটা বের করতে। দুইটা বল যখন কাজ করে, ধরো পি এবং কিউ, ঠিক আছে, আমি একটু ছবি আঁকি তোমাদের, এটা মেকানিক্স 1 এর নলেজ। পি এবং কিউ দুইটা বল কাজ করছে, এদের লব্ধি হবে একটা, তাই না। এটা তোমরা মেকানিক্স 1 এ দেখছো, তাই না, আলফা অ্যাঙ্গেল দিয়ে। এখন বলো আমাকে, ধরো পি কিউ আমরা জানি, ভ্যালু জানা আছে, আলফার ভ্যালুটা জানি না, আমরা বের করতে চাচ্ছি পি কিউ এর লব্ধি সবচেয়ে বেশি হবে কখন, আলফার কোন অ্যাঙ্গেলের জন্য, বলো। পি কিউ যদি জানা থাকে, আলফার কোন অ্যাঙ্গেলটার জন্য লব্ধিটা সবচেয়ে বেশি হবে, 0 কাজে পি এবং কিউ যখন এক লাইনে কাজ করবে তখন লব্ধিটা সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। সবচেয়ে কম হবে কখন, 180 ডিগ্রিতে, গুড, যখন উল্টা কাজ করবে, ঠিক আছে। কাজে আমরা 0 হলে জাস্ট যোগ করে দিব, পি এবং কিউ যোগ করে দেবো, কাজে ম্যাক্সিমাম লব্ধি হবে, এই দুটো যোগ করে দিই, কাজে আমাদের ম্যাক্সিমাম শিয়ার ফোর্সটা হবে আর কিছু না, এই ভিডি এবং ভিটি জাস্ট যোগ করে দিই। আমরা এখানে যোগ করার স্বাধীনতাটা পাচ্ছি এই কারণে যে কিছু কিছু ফোর্স আছে, যেমন এই পা, হ্যাঁ এই পা, সেখানে এটা এক লাইনেই কাজ করছে, সেই জন্যই আমরা এটাকে যোগ করে দিচ্ছি, এমন না যে আরবিট্রারি ভাবে চিন্তা করে একটা যোগ করলাম, কাজে এই পায়ের জন্য বের করছি, ঠিক আছে, সবচেয়ে ক্রিটিক্যাল অবস্থা, সেখানে শিয়ার ফোর্স হবে ভিডি প্লাস ভিটি, কাজে দুইটাই বের হলো সহজ, বুঝতে পারছো, মশা মারার মতোই সহজ। এই অঙ্কটা করা আছে সহজ, ছোট অঙ্ক। এখানে মশার আরেকটা অঙ্ক আছে, এটা অবশ্য অত সহজ না, দেখি এটা করা যায় কিনা। আচ্ছা তাও লিখি, আচ্ছা হাতে আমাদের 10 মিনিট আছে, এবার তোমাদের ক্লাস না, আজকে মানে গ্যাপ আছে, তারপর 3:30। আচ্ছা ঠিক আছে।
একটু তাহলে স্বাধীনতা নেই। আচ্ছা দেখি এখন এই ফু এর আরেক ধাপ দেখছি। ফুটা দেওয়া হলো এই মশা সেরকমই মশা। ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল ফোর্স অন অল লেগস। দেখো আমাদের ফুটা এই সাইডে পড়েছিল দেখে আমরা ক্যালকুলেট করেছি শিয়ার ফোর্স কত করছে। এখন দেখো এই যে ফোর্সটা পড়ছে মশার বডিতে, এখন মশার পায়ের উপর কি হবে? মোমেন্ট পড়বে না? জি স্যার বলুন। এমনি মশার ওজন তো আছে, মশার ওজন ধরলাম সেন্টারে যদি পড়ে 6 পায়ে 16 করে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, খুব ইজি ব্যাপার। কিন্তু এই যে ফোর্সটা সরি হরিজন্টাল ফোর্সটা দেওয়া হচ্ছে এর কারণে কিন্তু ওভারটার্নিং মোমেন্ট পড়বে এখানে। তাই না? কি তার ফলে কি হবে? দেখো এই যে ডাব্লিউ ফোর্সের জন্য কিন্তু 6 পায়ের সমান সমান W/6 করে করে ফোর্স করছে। কিন্তু এই যে মোমেন্টটা করছে, ঠিক আছে, এই মোমেন্টের কারণে কি হবে? এই পাশে পড়বে কম্প্রেশন, ডান পাশে পড়বে টেনশন। ঠিক আছে। আচ্ছা এখন যদি আমরা বলি যে অ্যাকচুয়াল ফোর্স অল লেগস যদি বের করতে হবে, দেখো এই উপরে একটা ফর্মুলা লিখে দিচ্ছি। ফর্মুলা দেখে ম্যাজিকের মতো মনে হবে কিন্তু আসলে এটা ম্যাজিক না। আমরা যে স্ট্রেস বের করেছিলাম P/A প্লাস বায়াক্সিয়াল মোমেন্ট, সেটারই ফর্মুলা এটা। P/A প্লাস mx y/ix এবং my x ওভার iy। এই স্ট্রেস আমরা দেখছেন না, বায়াক্সিয়াল মোমেন্ট এবং অ্যাক্সিয়াল ফোর্স মিলে। জি স্যার। এখন দেখো mx p a ঠিক আছে, এখানে p এর বদলে এখানে w লিখছি, মোমেন্ট তো যা আসার আসবে। আচ্ছা এখন এই যে ix নিয়ে একটু কথা বলি। আমাদের দেখো ক্রস সেকশন কিন্তু এটা, দিস ইজ দ্য ক্রস সেকশন। ঠিক আছে, এই ক্রস সেকশনের মধ্যে এই যে আশেপাশে যে তোমার বাউন্ডারিটা আছে এটা ধরে নিচ্ছি কিছু না। এই ক্রস সেকশনে আছে হচ্ছে 6টা পা, এরকম 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 6 পা। দিস ইজ দ্য ক্রস সেকশন। এর সেন্টারটা কোথায় হবে? মাঝামাঝি মিডলে। এটা মোমেন্ট অফ ইনার্শিয়া কেমনে বের করবো? ধরো আমরা যদি x অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, ix কি হবে? এই যে প্রত্যেকটা এরিয়া, ঠিক আছে, এরিয়ার নাম দিই ছোট a, তাকে তার y দূরত্ব দিয়ে গুণ করবো, y স্কয়ার দিয়ে গুণ করবো, করে যোগ করে দিব। দেখো এটাই কিন্তু ix এর বেসিক ফর্মুলা ছিল, মনে আছে? y স্কয়ার ইন্টু dA। কাজে আমরা এই যে 6টা পা আছে প্রত্যেকটা ছোট ছোট এরিয়া একই ধরছি, তাকে তার দূরত্ব দিয়ে গুণ করে দেবো, আর কিছু না। y স্কয়ার মানে জানো এই উপরের তিনটার y হচ্ছে 1 মিলিমিটার 1 মিলিমিটার 1 মিলিমিটার করে, নিচের গুলি হচ্ছে -1 -1 -1, স্কয়ার করে দিয়ে সবাই প্লাস হয়ে যাবে। বুঝতে পারলা? তাহলে তো স্যার 0 হয়ে যায়। 0 কেমনে হবে? যেটা বলছি যে 3টা আছে +1 স্কয়ার আর 3টা আছে -1 স্কয়ার। স্কয়ার করলে তো সবই পজিটিভ হয়ে যায়, তাই না? সবসময় পজিটিভ, কারণ এখানে দূরত্ব স্কয়ার আছে। কাজেই এটা হয়ে গেল কি 6a।
তাই না? আচ্ছা আই ওয়াই লিখি, আই ওয়াই অন্য কালারে লিখি, লাল দিয়ে লিখি আই ওয়াই, অর্থাৎ এই ওয়াই অক্ষের সাপেক্ষে। এখানে দেখো এই দুইটা কালো উপরে নিচে যারা আছে তাদের কোনো দূরত্ব নাই, কাজে এরা কোনো মোমেন্ট অফ ইনার্শিয়াতে কোনো কন্ট্রিবিউট করছে না। এই যে বাম দিকে দুইটা আছে এবং ডান দিকে দুইটা আছে, লিখি এ, দূরত্ব কত এগুলার? x স্কয়ার না 3x স্কয়ার, এরকম দুইটা আছে। আবার এ মাইনাস 3 হোল স্কোয়ার, এরকম দুইটা আছে। সেটা হয়ে যায় আই ওয়াই 36A। ঠিক আছে, অর্থাৎ এই ওয়াই অক্ষের সাপেক্ষে। বুঝলে? জি স্যার। তাহলে দেখো এইটাই কিন্তু লেখা হয়েছে, বুঝছো? এই নিচে আই এক্স এর বদলে লিখছি সামেশন অফ এ ওয়াই স্কোয়ার, আর আই ওয়াই এর বদলে লিখছি সামেশন অফ এ এক্স স্কোয়ার। ঠিক আছে, তারপর ফর্মুলা যা আছে আছে, এ এর বদলে ক্যাপিটাল এর বদলে লিখছি স্মল এ ইন্টু এন, অর্থাৎ 6টা পা আছে, প্রত্যেকটারই ছোট ছোট এরিয়া, এ স্মল এ করে করে। কাজে ফর্মুলাটা কি আছে? ডাব্লিউ ডিভাইড বাই স্মল এ ইন্টু এন, তারপরে এম এক্স ওয়াই ইন্টু ডিভাইড বাই স্মল এ ইন্টু এস ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস এম ওয়াই ইন্টু এক্স ডিভাইড বাই সামেশন অফ স্মল এ ইন্টু এক্স স্কোয়ার। এটা কি হলো? এটা একটা স্ট্রেস হলো, তাই না? এটা স্ট্রেসের ফর্মুলা না, অ্যাক্সিয়াল স্ট্রেস এবং বাইঅ্যাক্সিয়াল বেন্ডিং স্ট্রেস তার ফর্মুলা, নাকি? তাহলে ফোর্স কত হবে? ফোর্স কমপ্লিমেন্ট করবো, হ্যাঁ? ফোর্স কেমন বের করে স্ট্রেস থেকে? এই তো সিগমা ইন্টু স্মল এ, অর্থাৎ মশার পায়ের এরিয়া দিয়ে গুণ করলাম। কাজে মশার পায়ের স্ট্রেস বের করে ফেলছি এই নীল দিয়ে, তাকে আমরা এরিয়া দিয়ে গুণ করে দিলে ফোর্সটা পেয়ে গেলাম। ঠিক আছে, উপরে কিন্তু তাই লিখছি, দেখো যে ডাব্লিউ বাই এন এরিয়া কাটা গেল, এখন এম এক্স ওয়াই বাই ওয়াই স্কোয়ার সামেশন এরিয়া কাটা গেল, এম ওয়াই এক্স সামেশন অফ এক্স স্কোয়ার এরিয়া কাটা গেল। কাজে আমরা ফোর্স বের করে ফেলছি এই এরিয়া কেটে কেটে, এই এরিয়াগুলি এবং নিচের এরিয়াগুলি কাটা পড়ে গেল। বুঝলে? আচ্ছা, এটার এই অ্যাপ্লিকেশন এসে মশা পা দিয়ে দেখালাম, কিন্তু এটার অ্যাপ্লিকেশন কিন্তু প্রচুর আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন যেমন ধরো, তুমি চিন্তা করে দেখো, এটা কি 6টা কলাম হতো, উপরে একটা স্ল্যাব আছে, ঠিক আছে? তুমি বাম পাশ থেকে উইন্ড লোড আসলো বা ভূমিকম্পের লোড আসলো, কোন কলামে কত ফোর্স যাবে সেটা এখান থেকে বের করা যাবে। এটা যদি তুমি চিন্তা করো যে পাইল ফাউন্ডেশনে পাইল, মাটি যদি খারাপ হয় পাইল দেওয়া হয়, হ্যাঁ, নিচে এই যদি ধরে নাও একটা ফুটিং উপরে আছে, মশার বডিটা একটা ফুটিং বা বডি, পাইল ক্যাপ বলে, আর এটা সাপোর্টেড হচ্ছে 6টা পাইল দিয়ে, তাহলে এটার উপর ফোর্স পড়লে কোন পাইলে কত ফোর্স হবে এটা বের যাবে এই ফর্মুলা দিয়ে। আচ্ছা, এটার একটা অ্যাপ্লিকেশন তোমরা ইনশাআল্লাহ এসএম ল্যাবে করবা। এসএম ল্যাব ইনশাআল্লাহ যখন তোমাদের হবে, আশা করি এই সেমিস্টার শেষের দিকে, তখন একটা এক্সপেরিমেন্ট আসে, পারহ্যাপস এক্সপেরিমেন্ট নাম্বার 9, সেটাতে আমাদের ল্যাবে স্প্রিং এরকম ইয়া বোর্ড, কাঠের বোর্ড দেওয়া হবে, কাঠের বোর্ডের নিচে ইট উইল বি সাপোর্টেড বাই 9টা করে স্প্রিং, সেটার উপরে আমরা ফোর্স দিব। ঠিক আছে, ফোর্স দিয়ে স্প্রিং এর মধ্যে কত লোড হয় সেটা বের করা হবে, বুঝছো? সেটা এই ফর্মুলা দিয়ে বের করবা।
অথবা ফোর্সটা আমরা অন্য কোথাও যাবো, একটু ইন্টারেস্টিং। তো এখানে অঙ্কটা করা আছে, আমরা যা বললাম তখন ধরে বক বক সেটা দিই। mx অর্থাৎ x অক্ষের সাপেক্ষে কিন্তু আচ্ছা এরকম x অক্ষ হচ্ছে এটা, তার সাথে আমাদের এই যে মোমেন্টটা পড়ছে সে কার সাপেক্ষে পড়ছে, এই y অক্ষের সাপেক্ষে পড়ছে, বুঝছো? কাজে mx এখানে নাই, বিকজ mx এই বরাবরই যাচ্ছে। এমনি টর্শন দিছিলাম x অক্ষের সাপেক্ষে, কিন্তু এখানে মোমেন্ট নাই। mx0 my হচ্ছে এই ফোর্স ইন্টু দূরত্ব হচ্ছে 5 মিলিমিটার, 5 মিলিমিটার হচ্ছে মশার পায়ের লেন্থ, তার সঙ্গে বডি পর্যন্ত গেছে, এই 5 মিলিমিটারটা দিয়েছি, অর্থাৎ আমরা এটার সাপেক্ষে মোমেন্টটা বের করছি p ইন্টু হাইটটা, সেখান থেকে my বের হলো mx0 p দেওয়া আছে, সামেশন অফ x স্কোয়ার এই যে আমরা বের করলাম 6a স্কোয়ার, সামেশন অফ y স্কোয়ার 6y এটা 36 করে এটা বের হয়ে গেল। তারপর ফর্মুলা বসা দিলে বিভিন্ন পায়ের মধ্যে ফোর্স বসা যাবে, ঠিক আছে? বিভিন্ন পায়ে বের করা হয়েছে, অর্থাৎ এখানে দেখো এক্স ওয়াই স্থানাঙ্ক আছে, তো এক্স ওয়াই এই বিন্দু থেকে তুমি যখন উপরে পা দেখছো এক্স স্থানাঙ্ক 0, ওয়াই স্থানাঙ্ক 1, কাজে 0 1 বসা দিলে উপরে পা, -1 বসা দিলে নিচের পা, ডান দিকে যদি যেটা +3 1 স্থানাঙ্ক বসাই দিলেই, ফর্মুলা বসাই দিলেই বিভিন্ন পায়ে ফোর্স বের হয়ে যাবে, বুঝলা? মশা যদি কামড় দেয় এইভাবে ফু দিও, তাহলে ঠিক হয়ে যাবে, বুঝছো? জি স্যার, কিন্তু স্যার বর্তমানে মশা অনেক স্যার ফাজিল, ফুদিলে বর্তমানে মশা অনেক ফাজিল স্যার, ফুদিলে যায় না, ফুদিলে যায় না। আমি শোনো, এটার জন্য আরো ব্যবস্থা আছে, কি বলে মশার উপর যদি আমরা ঘুষি মারি, হ্যাঁ, সেটার অঙ্ক ইনশাআল্লাহ শিখাবো যখন আমাদের লাস্ট বাকলিং এর চ্যাপ্টার করা হবে তখন, ঠিক আছে? বাকলিং অফ কলাম যখন শিখাবো ওইখানে মশার উপর ঘুষি দিলে কি হয় সেটা। আর মশা যদি কামান দিয়ে মারি, ঠিক আছে, সেটার অঙ্ক আছে, ডিফ্লেকশন যখন করানো হবে কামান দিয়ে মশা মারা আছে না? ওকে স্যার, সব পদ্ধতি শিখা লাগবে কারণ দেশে অনেক মশা, ঠিক আছে? মশার আসার অপেক্ষা, ঠিক আছে? আচ্ছা, জি স্যার, দেখাবো এর মধ্যে আমি ইনশাআল্লাহ তোমাদের ফার্স্ট ক্লাস টেস্টের গ্রেড দিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ স্যার। হাফেজ। থ্যাংক ইউ।